আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? নিশ্চয়ই তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমরা আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ের পর আমরা পরমাণুর গঠন থেকে শুরু করে এরপরে আজকে আমরা একদম সর্বশেষ অধ্যায় জ্যোতির্বিজ্ঞান এর তৃতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যে আমরা আমাদের গত দুই লেকচারে আমরা দেখিয়েছি বিগ ব্যাং যে বিস্ফোরণ হয় এবং তাকে আমরা ধারাবাহিকভাবে স্টাডি করার চেষ্টা করেছিলাম। এছাড়া আমরা মহাবিশ্বে এই যে বিভিন্ন ধরনের বস্তুগুলো বিদ্যমান, সেই বিভিন্ন বস্তুর মধ্যে আমরা তোমাদের সৌরজগৎ নিয়ে স্টাডি করেছি। আমরা দেখিয়েছি সৌরজগতে সূর্য যেমন আছে ঠিক তেমনি গ্রহ আছে, এরপরে আছে কিছু গ্রহাণু আছে, উল্কা, ধূমকেতু, এই ধরনের 5টা বিষয় আমরা সৌরজগৎ ইন্ট্রোডিউস করেছিলাম। এরপর আমাদের নক্ষত্র ছাড়াও অর্থাৎ সূর্য ছাড়াও আমাদের পার্শ্ববর্তী আরও অনেকগুলো নক্ষত্র বিদ্যমান, সেগুলোর কথা আমরা বলেছি, যেমন আলফা সেন্টারি, এবং তোমাদের একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি যে অন্যান্য নক্ষত্রগুলো আমাদের সূর্যের তুলনায় কত বড় হতে পারে, তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম। এরপরে নেবুলা। নেবুলা মানে তোমরা জানো, নেবুলা হচ্ছে মোটামুটি এটা হচ্ছে গ্যালাক্সি সৃষ্টির পূর্ব অবস্থাকে আমরা নেবুলা বলতে পারি। বিশাল একটা গ্যাসের বলয়ের মতো অবস্থান করে, যেটা পরবর্তীতে গ্র্যাজুয়ালি গ্যালাক্সিতে রূপান্তর হয়, সেটাকে আমরা নেবুলা বলি। আর গ্যালাক্সি সমূহের ক্ষেত্রে আমরা দেখিয়েছি গ্যালাক্সি মূলত দু ধরনের হয়ে থাকে। একটা আমরা জানি, একটা গ্যালাক্সি হচ্ছে সাধারণ গ্যালাক্সি যেগুলোকে আমরা বলি, সাধারণের মধ্যে পড়ে উপবৃত্তাকার, প্যাচন বা সর্পিল, এছাড়া বিষমাকার, এই 3 ধরনের গ্যালাক্সি পড়ে। আবার রেডিও গ্যালাক্সির মধ্যে আমরা পেয়েছিলাম সাধারণ রেডিও গ্যালাক্সি পেয়েছিলাম, এবং আরেকটা পেয়েছিলাম আমরা যেটাকে বলি কোয়াজার বলি, মানে কোয়াজি স্টার যেটাকে গ্যালাক্সি বলা যায়, সেটাকে আমরা বলি কোয়াজার বলি। এছাড়া আজকে আমরা দেখব বাকি 4টা অংশ। তোমরা দেখতে পাচ্ছ ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, মহাকর্ষীয় তরঙ্গ, কৃষ্ণ বিবর, এই 4টা বিষয় আমরা আজকে দেখার চেষ্টা করব। তাহলে প্রথমে যদি আমি ডার্ক ম্যাটারের কথা বলি, তাহলে ডার্ক ম্যাটার জিনিসটা কি জিনিস? ডার্ক ম্যাটার হচ্ছে, তোমরা শুনে অবাক হবে, এই যে আমরা শুনেছিলাম আমাদের দূরবর্তী গ্যালাক্সিগুলো যেগুলো লাল অপসারণ আমরা দেখি, সেগুলো আমাদের থেকে গ্র্যাজুয়ালি ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছে, এবং একদম দূরবর্তী যে সকল গ্যালাক্সি তাদের ব্যাপারে বলা হয় ওগুলো অনেকটা স্থির। এখন তারা যে স্থির, এই যে কথাটা বলা হচ্ছে, তারা যদি স্থির থাকতে চায়, ওই সকল গ্যালাক্সিতে যে পরিমাণ ভর বিদ্যমান আমরা আমাদের জানাবো, সেই ভরের তুলনায় আরও 6 থেকে 10 গুণ ভর থাকা, কাল্পনিক ভর থাকা প্রয়োজন, অদৃশ্য ভর থাকা প্রয়োজন। যে অদৃশ্য ভর পর্যাপ্ত পরিমাণ মহাকর্ষীয় বল সরবরাহ করবে এবং ওই গ্যালাক্সিগুলোকে স্থির রাখবে। এই যে 6 থেকে 10 গুণ দৃশ্যমান ভরের 6 থেকে 10 গুণ ভর অদৃশ্য ভর থাকা প্রয়োজন বলছি, বিজ্ঞানীরা এটাকেই বলছেন ডার্ক ম্যাটার। তাহলে ডার্ক ম্যাটার যদি আমি বলি, তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো? ডার্ক ম্যাটার সামঞ্জস্য বিদ্যমান রাখার জন্য গ্যালাক্সি সমূহে দৃশ্যমান ভরের 6 থেকে 10 গুণ অদৃশ্য ভর থাকা প্রয়োজন। যারা পর্যাপ্ত মহাকর্ষ বল সরবরাহ করবে, যারা বল সরবরাহ করবে, এদের বলা হচ্ছে, এদের ডার্ক ম্যাটার বলে। দেখো এখানে গ্যালাক্সি সমূহে দৃশ্যমান ভরের
6 থেকে 10 গুণ অদৃশ্য ভর থাকা প্রয়োজন, যারা পর্যাপ্ত মহাকর্ষ বল সরবরাহ করবে। এইগুলোকে আমরা বলছি ডার্ক ম্যাটার। বিজ্ঞানীরা এখনও এই ডার্ক ম্যাটার কী দিয়ে তৈরি হবে সেটা স্থির সিদ্ধান্ত পৌঁছাতে পারে না। কেউ বলছে যে এগুলো অদৃশ্য ব্ল্যাক হোল দিয়ে তৈরি হবে, বা নিউট্রন স্টার দিয়ে তৈরি হবে, বা এ ধরনের নানান ধরনের জল্পনা কল্পনা বিদ্যমান। এখনও বিজ্ঞানীরা এটা নিয়ে ব্যাপক স্টাডি চালিয়ে যাচ্ছে। তাহলে বলা হয় আমাদের মহাবিশ্বে আমরা মোটামুটি 4.9% এটা নোন বর, আমাদের এটাকে বেরিয়নিক বর বলে, আর মোটামুটি 26.6% ডার্ক ম্যাটারের অস্তিত্বের কথা বলেন। এটা সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানি না, ডার্ক ম্যাটারের কথা বলে থাকেন। এবং বাকি 100%-এর মধ্যে আর যেটা থাকে সেটা হলো 65.8.5%, ওটাকে আমরা ডার্ক এনার্জি বলি। তাহলে আমরা এখন যাব ডার্ক এনার্জিতে। ডার্ক এনার্জি কাকে বলে? বিজ্ঞানীরা বলতে চাচ্ছেন যে আমাদের এই মহাবিশ্বের সম্প্রসারণটা সময়ের তুলনায় খুব দ্রুততর হচ্ছে। মানে আমাদের এই হিসাবে যে পরিমাণ হওয়ার কথা ছিল তথ্য হিসাবে, তার চেয়েও বেশি দ্রুততর গতিতে আমাদের মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে। তাহলে এই সম্প্রসারণটা হওয়ার পিছনে নিশ্চয়ই একটা বিপরীত মহাকর্ষ বল বিদ্যমান, এবং এই বিপরীত মহাকর্ষ বলটা সৃষ্টি হচ্ছে একটা শক্তি ক্ষেত্রের প্রভাবে। এই শক্তিকে তারা নাম দিচ্ছেন, সৃষ্টিতত্ত্ববিদরা এই শক্তিকে নাম দিচ্ছেন ডার্ক এনার্জি। তাহলে আমরা যদি এখন সংজ্ঞাটা এভাবে লিখি, তাহলে আমরা লিখব সৃষ্টিতত্ত্ববিদদের মতে মহাবিশ্ব সময়ের তুলনায় এই অদৃশ্য শক্তির প্রভাবে এই শক্তিক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তাকে ডার্ক এনার্জি বলে। ডার্ক ব্যাপারটা এমন আর কি, যেমন ধরো আমরা যদি কোনো কিছু সম্পর্কে জানতে না পারি, বা কোনো লোক সম্পর্কে যদি না জানা থাকে, আমাদের তার কার্যক্রম সম্পর্কে যদি আমাদের কাছে খুব রহস্যজনক মনে হয়, আমরা যদি মূল তার প্রক্রিয়াগুলো উদ্ঘাটন করতে না পারি, তাহলে আমরা তাকে একটা নাম দিয়ে দিই, যেমন বলি কালা জাহাঙ্গীর। ঠিক এই স্টাইলে আমরা এই ধরনের বস্তু বা এই ধরনের এনার্জিগুলোকে নাম দিয়েছি ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি বলা হয় বিজ্ঞানীরা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মানে তাহলে সৃষ্টিতত্ত্ববিদ্যা এখানে একটা অদৃশ্য শক্তির কল্পনা করেন, যার প্রভাবে একটা শক্তি ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এবং যে শক্তি ক্ষেত্র বিপরীত মহাকর্ষীয় বল সৃষ্টির মাধ্যমে আমাদের মহাবিশ্বের সম্প্রসারণটা সময়ের চেয়ে দ্রুততর করছে। এই শক্তিটাকে আমরা বলছি, বা এই অদৃশ্য শক্তিটাকে বিজ্ঞানীরা বলছেন ডার্ক এনার্জি। বিজ্ঞানীরা বলছেন আমাদের মহাবিশ্বে, আমরা ইতিমধ্যে তোমাদের দেখিয়েছি যে 68.5% ডার্ক এনার্জি বিদ্যমান। 68.5% ডার্ক এনার্জি বিদ্যমান। এছাড়া আমরা দেখিয়েছি 26.6% ডার্ক ম্যাটার আছে। আর আমাদের নন তথা বেরিয়নিক বর, বেরিয়নের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম বেরিয়ন হচ্ছে কি প্রোটন নিউট্রন, অর্থাৎ পদার্থ গঠনকারী নিউক্লিয়াসের যে কণিকাগুলো, এগুলোকে আমরা বেরিয়ন বলি। সেই বেরিয়নিক ভরগুলো হচ্ছে মোটামুটি এটা হচ্ছে প্রায় 4.9%। তাহলে আমাদের মোট দাঁড়ায় হচ্ছে 100% দাঁড়ায় আমাদের। তাহলে আমরা বলতে পারি আমাদের ইউনিভার্সের মাত্র 5% আমরা জানি, আরও বলা যায় 95% আমাদের কাছে এখন আননোন। কি হচ্ছে বা কি হতে পারে সেটা আমাদের কাছে টোটালি জানা নাই। এখন আমরা দেখাবো এই পরের যে অংশটা, তোমরা জানো এর পরের অংশটা হচ্ছে আমাদের সিরিয়ালের মধ্যে পড়ে মহাকর্ষীয় তরঙ্গ। মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে বিজ্ঞানীরা দিন রাত গবেষণা করছে। তোমরা শুনে অবাক হবে, লাইগো কোলাবোরেশন প্রজেক্ট, লাইগো কোলাবোরেশন
প্রজেক্ট নামে একটা প্রজেক্ট কাজ শুরু করে 1997 সালে, প্রায় 1000 খানেক বিজ্ঞানীর নেতৃত্বে। তারা তোমরা জানো এই 1000 খানেক বিজ্ঞানীর মধ্যে আমাদের দেশে 2জন বিজ্ঞানী আছেন। একজন হচ্ছে সেলিম শাহরিয়ার, ডক্টর সেলিম শাহরিয়ার, আর একজন হচ্ছে ডক্টর দীপঙ্কর তালুকদার। এই 2জন বিজ্ঞানীর সমন্বয়ে বিজ্ঞানীরা 1997 সাল থেকে গবেষণা চালিয়ে যাচ্ছে এবং তারা একটা তোমার যন্ত্র স্থাপন করে। সেই যন্ত্রটার নাম হচ্ছে এরকম অ্যাডভান্সড লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভার এ ধরনের তারা একটা কি যন্ত্র স্থাপন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের 2টা অঙ্গরাজ্যে, একটা হচ্ছে ওয়াশিংটন এবং তার চেয়ে আরও 4000 কিলোমিটার দূরে লুইজিয়ানার লিভিংস্টোনে। এবং তারা 2015 সালের দিকে একটা তরঙ্গ শনাক্ত করতে সক্ষম হন। সেই ঘোষণা আসে 2016 সালে তারা। এবং এই যে এখান থেকে যে তরঙ্গটা তারা শনাক্ত করেন সেটাকে তারা বলা হচ্ছে, তারা নাম দিয়েছেন মহাকর্ষীয় তরঙ্গ। এই মহাকর্ষীয় তরঙ্গের ভবিষ্যদ্বাণী করেন বিজ্ঞানী আইনস্টাইন তোমার 1930 সালের দিকে। তিনি সার্বিক যেটাকে আমরা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বলি, সাধারণ আপেক্ষিক তত্ত্বে তিনি এই ভবিষ্যদ্বাণী করেন। এবং আজকে প্রায় 100 বছর পরে এসে আমরা এই মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করতে কেউ সক্ষম হই। তাহলে এই যে আমরা এখানে বললাম তারা এই পরীক্ষা কিন্তু দীর্ঘদিন যাবত করতে থাকেন। 1997 সাল থেকে বলা যায় 2015 সাল পর্যন্ত এই পরীক্ষা নিরীক্ষা চালান। তাহলে এই যে এখানে আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে আমরা জানি একটা চার্জযুক্ত কণা যদি গতিশীল হয় বা ত্বরিত হয়, অ্যাক্সেলারেটেড হয়, সেটা কি করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি করে নিঃসরণ করে। ঠিক তেমনি একটা ভরকে যদি আমরা ত্বরিত করি মানে অ্যাক্সেলারেটেড করি, তাহলে এই ভরটা এক ধরনের বিকিরণ নিঃসরণ করে বা ওয়েভ নিঃসরণ করে, যেটাকে আমরা নাম দিছি মহাকর্ষীয় তরঙ্গ। তাহলে এটা কিভাবে সৃষ্টি হয়? বিজ্ঞানীরা বলতে চাচ্ছেন যে যখন একটা ব্ল্যাক হোল আর একটা ব্ল্যাক হোল অর্থাৎ কৃষ্ণবিবর আর একটা কৃষ্ণবিবরের ঠিক মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে এসে যখন একটার প্রভাবে আরেকটার মধ্যে আকর্ষণ বিকর্ষণ চলতে থাকে এবং চলতে চলতে এক পর্যায়ে যখন তারা কি হয় সংঘর্ষের মাধ্যমে একীভূত হয়ে যায়, তখন তাদের থেকে যে মহাকর্ষীয় তরঙ্গ বা যে তরঙ্গ নিশ্চিত হয় সেটাকে তারা নাম দিয়েছেন মহাকর্ষীয় তরঙ্গ। সেই মহাকর্ষীয় তরঙ্গ সম্পর্কে স্টিফেন হকিংও আরও অনেকগুলো কথা বলেছেন। তিনি বলেন যে কোনো একটা ব্ল্যাক হোল বা কৃষ্ণবিবরের ঘটনা দিগন্ত আমরা আসছি জিনিসটাকে ঘটনা দিগন্তের বাইরের থেকে এক ধরনের বিকিরণ নিঃসরণ করে, সেটাকে তিনি নাম দিয়েছেন হকিং রেডিয়েশন। হকিং রেডিয়েশন নিয়ে আমরা আরেকটু কিছু পরে কথাবার্তা বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি মহাকর্ষীয় তরঙ্গ হচ্ছে কোন জিনিসটা মানে কোয়াজি স্টেলার, মানে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রভাবে দুটা কৃষ্ণবিবরের সম্মিলিত অর্থাৎ সংঘর্ষের মাধ্যমে মিলিত হলে তখন তাদের থেকে যে রেডিয়েশন বা যে ওয়েভটা নির্গত হয় সেটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় তরঙ্গ। মহাকর্ষীয় তরঙ্গ সম্পর্কে তোমরা এই জিনিসগুলো এবং তোমাদের বইয়ে যা আছে তা একটু ভালো করে স্টাডি করে রাখবে, এখান থেকে খুব ভালো এমসিকিউ হতে পারে বা বলতে পারে মহাকর্ষীয় তরঙ্গ কি। তাহলে মহাকর্ষীয় তরঙ্গ হচ্ছে দুটি কৃষ্ণবিবরের সংঘর্ষের ফলে যে ওয়েভ তথা নির্গত হয় তাকে আমরা বলতে পারি মহাকর্ষীয় তরঙ্গ। এর আগে তোমরা কোথাও বলতে পারো যে একটা চার্জযুক্ত কণা ত্বরিত হলে আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিঃসরণ করে, এবং একটা ভর যদি ত্বরিত হয় তাহলে যে ওয়েভটা নিঃসরণ করে সেটাকে আমরা মহাকর্ষীয় তরঙ্গ বলতে পারি। এবং তার শনাক্তকরণের ইতিহাস এর মধ্যে কয়েকটা লাইন একটু করে লিখে দিতে পারো। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের কৃষ্ণবিবরে। কৃষ্ণবিবর ইংলিশ তোমরা জানো, আমরা ব্ল্যাক হোল বলি। কৃষ্ণবিবরের ব্যাপারটা হচ্ছে তোমার এই বিজ্ঞানী জন মিচেল 1883 সালের দিকে
তিনি বলেন যে কোনো একটা নক্ষত্রে যদি পর্যাপ্ত ভর এবং ঘনত্ব বিদ্যমান থাকে তাহলে তার পৃষ্ঠ থেকে আলোর কণা নির্গত হতে পারে না, মানে তার মহাকর্ষীয় ক্ষেত্র এত শক্তিশালী হয় যে তার পৃষ্ঠ থেকে আলোক রশ্মিও নির্গত হতে পারে না, কিন্তু তার মহাকর্ষীয় ক্ষেত্রের অস্তিত্ব আমরা বুঝতে পারি। এই ধরনের বস্তুকে তিনি নাম দেন কৃষ্ণবিবর তথা ব্ল্যাক হোল। তাহলে আমরা সংজ্ঞা যদি লিখি, দিকে বলেন কোন নক্ষত্রের মধ্যে যদি পর্যাপ্ত ভর থাকে তিনি নাম দেন কৃষ্ণবিবর তথা ব্ল্যাক হোল। তাহলে আমরা যা লিখেছি তা হচ্ছে বিজ্ঞানী মিচেল 1883 সালে দিকে বলেন যে কোনো নক্ষত্রের মধ্যে যদি পর্যাপ্ত ভর ও ঘনত্ব বিদ্যমান থাকে তবে এর মহাকর্ষীয় ক্ষেত্র এত শক্তিশালী হয় যে তার পৃষ্ঠ থেকে আলোক রশ্মিও নির্গত হতে পারে না। এ ধরনের বস্তুকে তিনি নাম দেন কৃষ্ণবিবর তথা ব্ল্যাক হোল। তোমরা জেনে অবাক হবে 2019 সালে আমরা একটা ব্ল্যাক হোল মোটামুটি আবিষ্কার করতে সম্মত হই। বলা হয় 2019 সালে ইভেন্ট হরিজন টেলিস্কোপ প্রজেক্ট, ইভেন্ট হরিজন টেলিস্কোপ প্রজেক্টের আওতাধীনে প্রজেক্ট তোমার আমাদের দূরবর্তী একটা গ্যালাক্সি বলা হয় M87 গ্যালাক্সির কেন্দ্রে একটি ব্ল্যাক হোল শনাক্ত করেন, ব্ল্যাক হোল শনাক্ত করেন এবং বলা হয় যার বিস্তৃতি প্রায় 10⁻11 কিলোমিটার, যার বিস্তৃতি 11 কিলোমিটার ব্যাসার্ধের জায়গা জুড়ে এবং ভর 6.5 × 10⁹ সৌরভরের সমান। মানে আমাদের সূর্যের ভর যা তার 6.5 × 10⁹ গুণ ওই ব্ল্যাক হোলের কথা বলা হচ্ছে। মোটামুটি এই ধরনের একটা ব্ল্যাক হোল তারা শনাক্ত করতে সক্ষম হন। এখন এই যে আমরা দেখব একটা বিষয়, সেটা হলো আমরা জানি আমাদের সূর্যের ঘনত্ব হচ্ছে, সূর্যের মতো রো অফ দ্য কি সান আমরা জানি m/b, আর তোমরা জানো m মানে হচ্ছে কত, সূর্যের m হচ্ছে 2.0 × 10⁻30 কেজি আর 4/3 পাই r কিউব আর অ্যারাউন্ড 7.0 × 10⁸ কিলোমিটার। তাহলে এটাকে আমি যদি মিটারে কনভার্ট করি 11 হবে এত কিউব। এখান থেকে আমরা একটা মান পাই 1410 কেজি পার মিটার কিউব মানটা পাওয়া যায়। এই ঘনত্ব দিয়ে যদি আমরা এটা হলো আমাদের সূর্যের ঘনত্ব, আর আমরা জানি আমাদের পৃথিবীর ঘনত্ব প্রায় 5.5 × 10⁻³ কেজি পার মিটার কিউব। আর আমাদের সূর্যের মুক্তিবেগ তোমরা জানো √2gm/r, 2 × g আমরা জানি, এটাকে আমরা যদি 4/3 পাই r কিউব লিখি, নিচে আর আমরা দেখতে পাচ্ছি, তাহলে এইভাবে দাঁড়ায় m = b রো, এখানে রো থাকবে, তাহলে √2g × 4/3 পাই রো ইন্টু আর বিদ্যমান। তাহলে আমরা লিখতে পারি b is proportional to r, এভাবে লেখা যায়। এবং এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের এই মানটা আসবে 6.1 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ড। এই যে 6.1 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সূর্যের আমাদের আলোর বেগের প্রায় 500 ভাগের 1 ভাগ। আর এখানে আমরা দেখতে b is proportional to r, অর্থাৎ যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে b বাড়বে। এটা হিসাব করে দেখা গেছে যে যদি আমাদের সূর্যের ব্যাসার্ধ এখন যা আছে তার 500 গুণ হয় তবে সূর্যের পৃষ্ঠে মুক্তিবেগ আলোর বেগের সমান হবে।
তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সূর্যটা কখন ব্ল্যাক হোলে রূপান্তর হতে পারে তার একটা আইডিয়া পাচ্ছি। তাহলে আমাদের বর্তমান সূর্যটা কিন্তু আসলে ব্ল্যাক হোল হবে না গ্র্যাজুয়ালি, সেটা আমরা আরেকটু দেখার চেষ্টা করব। আর এই জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। এরপর আমরা জানি মুক্তিবেগের যে সমীকরণটা আমরা এর আগেও শিখেছিলাম, ভি সমান √2gm/r। আমি যদি এখানে ভি সমান সি যদি বসিয়ে দিই, যদি ভি সমান সি হয়, তবে দেখো সি সমান √2gm/r/h লিখব। আর এইচ যখনই আমার কোনো একটা স্টারের পৃষ্ঠে মুক্তিবেগ আলোর বেগের সমান হয়ে যাবে, তখন সেই স্টার রেডিয়াসকে আমি বলবো শোয়ার্জকাইল রেডিয়াস। এটাকে আমরা নাম দিছি, অনেকে শোয়ার্জশিল্ড রেডিয়াসও বলে, শোয়ার্জকাইল রেডিয়াস বলা হয় এটাকে। তাহলে শোয়ার্জকাইল রেডিয়াস জিনিসটা কি? শোয়ার্জকাইল রেডিয়াস হচ্ছে যে কোনো ব্ল্যাক হোলের মোটামুটি কেন্দ্র থেকে যে দূরত্বে কোনো আলোকরশ্মি বা অন্য কোনো বস্তু তার থেকে মুক্ত হতে পারে না, সেই রেডিয়াসকে আমরা বলছি শোয়ার্জকাইল রেডিয়াস। শোয়ার্জকাইল রেডিয়াস সম্পর্কে যদি আমি এখান থেকে একটা সমীকরণ বের করতে চাই, তাহলে পাবো হচ্ছে 2gm/c²। দেখো এই সমীকরণ আমাদের খুব লাগবে। আমরা এর আগে তোমাদের হাবলের সূত্র থেকে একটা সমীকরণ দেখিয়েছি, এখন এখানে শোয়ার্জকাইল রেডিয়াস নিয়ে আমরা একটা সমীকরণ দেখালাম। বেসিক্যালি এই দুটো সূত্রই আমাদের খুব বেশি লাগে। এই দুটো সূত্র দিয়ে আমাদের এখান থেকে যদি কোনো সিকিউ হয় বা এমসিকিউ হয় তা হয়ে থাকে। তাহলে তোমরা এটা খুব ভালো করে মুখস্থ করে নেবে, আর এর সমান 2gm/c²। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হলো ঘটনা দিগন্ত। ঘটনা দিগন্ত জিনিসটা হচ্ছে কি, এই যে আমরা একটা ব্ল্যাক হোলের চারপাশে শোয়ার্জকাইল রেডিয়াসের সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা গোলক কল্পনা করি, তার পৃষ্ঠটাকে বলা হয় ঘটনা দিগন্ত। তাহলে আমরা যদি লিখি কোনো কৃষ্ণবিবরের কেন্দ্র থেকে শোয়ার্জকাইল বা শোয়ার্জশীল ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে একটি গোলকের মতো বলয় আর কি কল্পনা করলে, তার পৃষ্ঠকে বলা হয় ঘটনা দিগন্ত। বা আমরা যদি বলি ইভেন্ট হরিজন, ইংলিশে যদি বলি, তার পৃষ্ঠটাকে আমরা ইভেন্ট হরিজন বলি। তাহলে এই ডেফিনিশনগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঘটনা দিগন্ত কাকে বলে এটা প্রায় সময় আসে। এখন তোমাদেরকে এই ছাড়াও আমি একটা কথা বলেছিলাম, হকিং রেডিয়েশন নিয়ে বলেছিলাম। হকিং রেডিয়েশন টা বিজ্ঞানী স্টিফেন হকিং বলতে আছে যে কোনো একটা কৃষ্ণবিবরের ঠিক ঘটনা দিগন্তের পাশ হতে তোমার কিছু ভর হারিয়ে শক্তিতে রূপান্তর হয়, এটাকে তিনি বলতে যাচ্ছেন হকিং রেডিয়েশন। তাহলে আমরা লিখবো এভাবে, কোনো কৃষ্ণবিবরের ঘটনা দিগন্তের কিনারা হতে যে শক্তি নির্গত হয় তাকে হকিং রেডিয়েশন বলে। তাহলে এই যে শক্তিটা নির্গত হওয়ার জন্য নিশ্চয়ই কিছু ভর হারিয়ে যেতে হবে,
তাহলে এভাবে গ্র্যাজুয়ালি আমাদের এই ব্ল্যাক হোলটা এক সময় কী হয়ে যাবে, ভর হারিয়ে হারিয়ে আরও বিনাশের পথে আগাবে। উপরের ক্লাসে তোমাদের এই হকিং রেডিয়েশনের জন্য একটা খুব জাখানাখা একটা সমীকরণ মুখস্থ করতে হবে। আমরা সেই জটিল সমীকরণটা এখন এখানে লিখছি না, কারণ এটা আমাদের সিলেবাসের বাইরের পড়া হিসেবে বিবেচিত হবে তখন। এখন আমরা দেখব এই যে আমাদের ব্ল্যাক হোলের উৎপত্তি কীভাবে ঘটায়। ব্ল্যাক হোলের উৎপত্তি ঘটায় বেসিক্যালি হচ্ছে নক্ষত্র থেকে। নক্ষত্রের একটা পরিণতি হচ্ছে কি আমাদের কৃষ্ণবিবর। তাহলে এই কথাটা আমরা একটু লিখে নিই, নক্ষত্রের একটা পরিণতি হলো কৃষ্ণবিবর। তাহলে নক্ষত্রের জন্ম এবং তাদের পরিণতি মানে জীবনচক্র নিয়ে স্টাডি করলে আমরা দেখতে পাচ্ছি, আমরা মোটামুটি এই আইডিয়াটা পেয়ে যাব। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই যে জ্যোতির্বিজ্ঞানে নক্ষত্রের জন্ম এবং তার থেকে কীভাবে ব্ল্যাক হোল বা কৃষ্ণবিবর সৃষ্টি হয় সেই জিনিসটা এখন ভালো করে দেখব। নক্ষত্রের জন্মে প্রথমেই যে জিনিসটা একদম ফার্স্ট স্টেপে চলে আসে, প্রথম পর্যায়ে, সেটাকে আমরা বলি একটা গ্যাসের বলয়। বিশাল একটা গ্যাস বলয় থাকবে এখানে, একটা বিশাল একটা গ্যাসের বলয় থাকবে। এটা একদম ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে গিয়ে এই বিশাল একটা গ্যাসের বলয় গ্র্যাজুয়ালি কী হবে, সংকুচিত হবে। মানে ব্যাপারটা এরকম, এর মাঝখানের অংশটা ব্যাপকভাবে সংকুচিত হবে। সংকুচিত হলে তার তাপমাত্রা গ্র্যাজুয়ালি বাড়বে। তাপমাত্রা বাড়তে বাড়তে এক সময় এত তাপমাত্রা হবে যে তাপমাত্রা দিয়ে এখানে ফিউশন রিয়াকশন সংঘটিত হবে। ফিউশন রিয়াকশন সংঘটিত হলে আমরা জানি হাইড্রোজেন থেকে হিলিয়াম পাওয়া যায়। 4টা হাইড্রোজেন মিলে হিলিয়াম এবং একটা পজিট্রন বা অন্য কোনো কণা নির্গত হয়। এখান থেকে যে শক্তিটা বের হবে সেই শক্তি তার চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এভাবে তোমার নক্ষত্র কী করে, তাপ বিকিরণ এবং আলো বিকিরণ করে। নক্ষত্রের এই স্টেজটাকে বলা হয় মোটামুটি বামন নক্ষত্র বলে। বামন, যেমন আমাদের সূর্য বর্তমানে ধাপে আছে। আমাদের মহাবিশ্বের বলা হয় 90% নক্ষত্র তোমার আজকে এই বামন নক্ষত্র বা এই স্টেজে বিদ্যমান। এবং এই স্টেজে দীর্ঘদিন তোমার কি হয়, স্টারগুলো কি করে অবস্থান করে। এবং এই স্টেজের শেষের দিকে বলা যায় আমাদের স্টারগুলো মৃত্যু ঘটে বলা যায়, মানে আলো বিকিরণ আর করবে না। তাহলে তৃতীয় পর্যায়টা কেমন হয় সেটা একটু দেখার বিষয় আমাদের। তৃতীয় পর্যায়ে এই যে আমরা দেখাচ্ছি এখানে যে ফিউশন রিয়াকশনের মাধ্যমে এইভাবে চলতে থাকে, কিন্তু এক পর্যায়ে যখন এর জ্বালানি অর্থাৎ হাইড্রোজেন শেষ হয়ে যায় নক্ষত্রে, তখন আর ফিউশন রিয়াকশন সংঘটিত হয় না। তখন দুটো এখানে একটা স্টেজ ঘটবে দুটা। একটা হলো নক্ষত্রের মধ্যে দুইটা অংশ তৈরি হবে, একটা বাইরের আস্তরণ আর একটা কোর। এই কোরটা সংকুচিত হবে, বাইরের আস্তরণটা কি হবে, প্রসারিত হবে। বলা হয় এই যে এই অবস্থায় কোন একটা স্টারের ব্যাসার্ধ প্রায় 200 গুণ পর্যন্ত বড় হইতে পারে এবং এটাকে বলা হয় দানব নক্ষত্র বলে। এটা ডোর্ফ স্টার, এটা জায়ান্ট স্টার। এরপরে নক্ষত্রের কি পরিণতি হবে, এই 3টা পর্যায়ের পরে আমাদের নক্ষত্রগুলোর কি পরিণতি হবে তা ডিপেন্ড করে আমাদের এই নক্ষত্রের কোরে কি পরিমাণ তোমার ভর বিদ্যমান তার উপরে। এই ভর যদি এখন সূর্যের ভরের 1.4 গুণ হয় তাহলে একটা অংশ হবে, 1.4 থেকে 3 মধ্যে হলে একটা হবে, 3.2 হলে প্রায় একটা হবে এবং 3.6 এর উপরে গেলে আরেকটা সিচুয়েশন তৈরি হবে। এখন আমরা এই 3টা ধাপ একটু বোঝার চেষ্টা করব। প্রথমেই লিখব, তাহলে আমি বলছি কি এই যে গ্যাস বলয় থেকে তোমার বামন নক্ষত্র অর্থাৎ সংকুচিত হয়ে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন সংঘটিত হয়ে তাপ বিকিরণ এবং আলো বিকিরণ করে। এরপরে স্টেপে দানব নক্ষত্র, দানব নক্ষত্রে গিয়ে যখন জ্বালানি শেষ হয় অর্থাৎ বামন নক্ষত্রে যখন জ্বালানি শেষ হয়ে যাবে তখন এর ভিতরের একটা কোরের মধ্যে সংকোচন ঘটবে এবং বাইরের আস্তরণের মধ্যে প্রসারণ ঘটবে।
এরপরে পরিণতি কী হবে সেটা ডিপেন্ড করে নক্ষত্রের ভরের উপরে। তাহলে আমরা দেখি, যদি 1 নম্বর আমরা দেখব নক্ষত্রের ভর যদি সৌরভরের 1.5 বা 4 গুণ হয়, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তোমার এই যে মাঝখানে যে কোরটা আছে সেটা সংকুচিত হবে এবং বাইরের আস্তরণ যেটা তোমরা বললাম সেই বাইরের আস্তরণটা ছড়ায় পড়বে, হঠাৎ এভাবে বিস্ফোরণের মাধ্যমে ছড়িয়ে পড়বে, আস্তরণ ছুড়ে দিবে। নক্ষত্রের এই স্টেজটাকে আমরা নাম দিচ্ছি নোভা স্টার। এটার নাম হচ্ছে নোভা স্টার। এটা আমরা বলতে পারি মৃতপ্রায় নক্ষত্র বলা যায়। নোভা স্টারের এই ধাপটাকে আমরা এইভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো, যেহেতু বাইরের আস্তরণটা ছড়ে দিচ্ছে, মাঝখানেরটা সংকুচিত হচ্ছে, তাহলে মাঝখানেরটা হঠাৎ কি দেখাবে? উজ্জ্বল দেখাবে। এইটাকে আমরা বলি নক্ষত্রের ফার্স্ট পরিণতি আর কি, সূর্যের ভরের আলোকে, সূর্যের ভরের কত গুণ তার আলোকে। 2 নম্বরে যদি বলি, যদি সূর্যের ভরের, যেমন ধর এখানে আরও কিছু কথা আছে, যেমন ভারতীয় একজন বিজ্ঞানী হচ্ছে সুব্রমণিয়াম চন্দ্রশেখর, তিনি বলেন কোনো নক্ষত্রের ভর যদি সূর্যের ভরের 1.4 বা 1.5 গুণের চেয়ে কি হয়, বেশি হয়, তাহলে সেটার এই পরিণতি ঘটবে না, সেটার এই পরিণতি ঘটবে না। এবং এই লিমিটটাকে বলা হয় চন্দ্রশেখর লিমিট। আমরা এই পর্যায়ে চন্দ্রশেখর লিমিটটা বোঝার পরে আমরা যাব হচ্ছে, যদি আমাদের নক্ষত্রের ভর সূর্যের ভরের 1.4 থেকে 3.2 গুণ হয়, তাহলে কি পরিণতি ঘটবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। এখানে তোমরা আরেকটা তথ্য মনে রাখবে, এই যে এই গবেষণার জন্য চন্দ্রশেখর, বিজ্ঞানী চন্দ্রশেখর 1983 সালে নোবেল পুরস্কার প্রাপ্ত হন। এবং নক্ষত্রের এই স্টেজের আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি হোয়াইট ডট বা শ্বেত বামন নক্ষত্র বলে। এটাকে আমরা শ্বেত বামন নক্ষত্র বলি। বলা যায় 2 নম্বর, যদি সৌরভরের 1.5 থেকে 3 এর মধ্যে হয়, তাহলে মধ্য হলে কি হবে? এই ধরনের স্টারগুলো ওই যে আস্তরণে, যে বাইরের আস্তরণ প্রসারিত হবে, ভিতরেটা সংকুচিত হবে, তখন তাও কি করে বাইরের আস্তরণ ছুড়ে দিবে, বাইরের আস্তরণ ছুড়ে দিবে এভাবে, এটা সংকোচন ঘটবে, এটা ছুড়ে দিবে, এই আস্তরণটা ছুড়ে দিবে। ছুড়ে দেওয়ার পর তোমার এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি সংকুচিত হচ্ছে, সংকুচিত হওয়ার কারণে প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। এই চাপ সৃষ্টি হওয়ার কারণে প্রোটন এবং ইলেকট্রন মিলে, প্রোটন প্লাস ইলেকট্রন মিলে তোমার তৈরি হবে হলো নিউট্রন। মানে এ ধরনের স্টারের কোরে আমরা সব নিউট্রন দেখতে পাবো, সেজন্য এ ধরনের স্টারগুলোকে বলা হয় নিউট্রন স্টার। এই নিউট্রন স্টারগুলো তোমার এক ধরনের তরঙ্গ নিঃসরণ করে, এক ধরনের বিকিরণ নিঃসরণ করে, সেজন্য এগুলোকে নাম দেওয়া হয় পালসার। এগুলোকে নাম বলা হয় পালসার। তাহলে আমরা এটাকে পালসার লিখতে পারি। নিউট্রন স্টারের অপর নাম হচ্ছে পালসার। এবং এখানে এই যে সে সকল স্টার তোমার নিউট্রন স্টার হবে যাদের ভর সূর্যের ভরের 3.2 গুণ বা তার কম, 3.2 এর কম। এই 3.2 গুণকে তারা একটা নতুন নাম দিচ্ছে, সেটাকে বলা হয় টোলম্যান ওপেনহাইমার বোলকপ লিমিট। এই যে 3.2 বলছি, এত গুণ হইতে হবে, এত গুণের উপরে গেলে সেটা নিউট্রন স্টার হবে না। এটার নাম হচ্ছে টোলম্যান বোলকপ লিমিট। টোলম্যান ওপেনহাইমার বোলকপ লিমিট মানে সূর্যের ভরের 3.2 গুণ হলে কোনো একটা স্টার নিউট্রন স্টার হয়, তার চেয়ে বেশি হলে হবে না। এই লিমিটটাকে বলা হচ্ছে টোলম্যান ওপেনহাইমার বোলকপ লিমিট। এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। যদি এখন
কোনো একটা নক্ষত্রের ভর, আমরা দুইটা স্টেজ পার করলাম, আর একটা লাস্ট স্টেপ নিয়ে এখন কথা বলবো, সেটা হলো 3 নম্বর, যদি কোনো একটা নক্ষত্রের ভর সূর্যের ভরের 3.6 এর বেশি হয়, তাহলে কি হবে? বললাম আমরা এখানে একটা নক্ষত্রের ভর বিবেচনা করছি, তার ভর হচ্ছে সূর্যের ভরের 3.6 গুণের চেয়ে বেশি হবে, তাহলে ওই যে বললাম বহিঃস্থ আস্তরণ ছুড়ে দেওয়ার পর নক্ষত্রের যে অংশটা থাকবে সেটা কৃষ্ণবিবর বা ব্ল্যাক হোলে রূপান্তরিত হবে। এবং তাহলে এটার পরিণতি হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি এটার পরিণতি, আমরা এটাকে বলবো কৃষ্ণবিবর, কৃষ্ণবিবরে রূপান্তরিত হবে। এবং এই কৃষ্ণবিবরের পৃষ্ঠে তোমার মহাকর্ষীয় ক্ষেত্র এত শক্তিশালী হবে যে তার পৃষ্ঠ থেকে একটা আলোকরশ্মি নির্গত হতে পারবে না। এবং যে কোনো, তাহলে আমরা বুঝতে পারবো না এখানে একটা মহাকর্ষীয় ক্ষেত্র বিদ্যমান, দেখতে পাবো না, কিন্তু আমরা বুঝতে পারবো তার মহাকর্ষীয় ক্ষেত্র খুবই স্ট্রঙ্গার, যেহেতু সে অন্য একটা জিনিসকে কী করবে, তার এই মহাকর্ষীয় ক্ষেত্র দিয়ে টেনে ঢোকা ফেলবে। সেই প্রভাব থেকে আমরা বুঝতে পারবো এখানে একটা ব্ল্যাক হোল বিদ্যমান। তাহলে আমরা এর আগে অলরেডি জন মিচেল থেকে বলেছি যে এই মহাকর্ষীয় ক্ষেত্র নিয়ে তিনি বলেছেন, এবং এই ব্ল্যাক হোলের সম্পর্কে তোমার হকিং বলেন যে এই কৃষ্ণবিবরের যে ঘটনা দিগন্ত, অর্থাৎ শোয়ারস্কায়ার রেডিয়াসের সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বলয় কল্পনা করি, সেই বলয়ের পৃষ্ঠে আমরা পুরো অংশটাকে আমরা বলবো ঘটনা দিগন্ত, সেই ঘটনা দিগন্তের কিনারা হতে গ্র্যাজুয়ালি কিছু শক্তি বিকিরণ করে, অর্থাৎ তোমার ব্ল্যাক হোলের ভর হারিয়ে গ্র্যাজুয়ালি শক্তি বিকিরণ করে। এই শক্তিটাকে আমরা বলছি হকিং রেডিয়েশন। হকিং রেডিয়েশনের জন্য তোমাদের উপরের ক্লাসে কী করতে হবে, একটা সমীকরণ পড়তে হবে। সমীকরণটা নিয়ে আমরা এখানে আর কিছু বললাম না। এখন আমরা দেখব আর একটা নতুন সংজ্ঞা আমাদেরকে ভালো করে জানতে হবে, সেটাকে আমরা হচ্ছে বলি সৌর ঔজ্জ্বল্য। সৌর জিনিসটা কি? তাহলে আমরা বলবো সূর্য প্রতি সেকেন্ডে তার চারপাশে যে শক্তি নির্গত করে তাকে সৌর ঔজ্জ্বল্য বলে। এলএস দ্বারা প্রকাশ করা হয়, এলএস সমান লেখা হয় 4πr² ইন্টু এস, যেখানে আর হচ্ছে আমাদের, এখানে আর হচ্ছে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ। এর মান আমরা জানি, আর সমান হচ্ছে 14.9 ইন্টু 10⁻, মানে 15 কোটি কিলোমিটার, প্রায় 10⁻, কী বলবো আমরা কোটি লেখার জন্য 9 কিলোমিটার, বা 10⁻11 মিটার। ওকে, সরি, 14.9 ইন্টু 10⁻8 কিলোমিটার। আমি 1 পয়েন্ট লিখতে পারি, 1.49 ইন্টু 10⁻11 মিটার লেখা যাবে এটাকে, যে আমি মিটারে কনভার্ট করে লিখি। এছাড়া এই যে এস, এস হচ্ছে সৌর ধ্রুবক, যার মান হচ্ছে 1.38 ইন্টু 10⁻³ ওয়াট পার মিটার স্কোয়ার। এই মানগুলো অবশ্যই আমাদের ভালো করে মনে রাখতে হবে এখানে সৌর ধ্রুবক। তাহলে এখানে আমরা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম, এলএস সমান, মানে সৌর ঔজ্জ্বল্য এলএস সমান আমরা পেয়ে গেলাম 4πr² ইন্টু এস। এখানে আমরা এই আরটাকে বলা হচ্ছে, এটাকে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলি। অর্থাৎ আমাদের যে পৃথিবীটা ঘুরছে সূর্যের চারপাশে, তার কক্ষপথের যে ব্যাসার্ধ সেটাকে আমরা বলি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেটার মান হচ্ছে 14.9 ইন্টু 10⁻8 কিলোমিটার, বা 1.49 ইন্টু 10⁻11 মিটার। এবং এই সৌর ধ্রুবকের মানটাও তোমরা মুখস্থ করে ফেলবে, 1.38 ইন্টু 10⁻³ ওয়াট পার মিটার স্কোয়ার।
দেখো আজকে আমরা মোটামুটি যে জিনিসগুলো কভার করছি সেগুলো নিয়ে আমি আরেকটু কথা বলেই আজকে আমাদের লেকচারটা সম্পূর্ণ শেষ করব। তাহলে আমরা প্রথমেই পড়েছি কি আমাদের মহাবিশ্বে যে বিভিন্ন অংশগুলো বিদ্যমান সেগুলো নিয়ে পড়েছি। আমরা বলেছি এখানে প্রায় 8টা জিনিসের কথা বলেছি। সৌরজগতের কথা বলেছিলাম, আমরা বলেছিলাম নক্ষত্রের কথা, আমরা বলেছি নেবুলার কথা, আমরা বলেছি গ্যালাক্সির কথা। গ্যালাক্সির ক্ষেত্রে আমরা বলেছিলাম গ্যালাক্সি 3 ধরনের হয়, 2 ধরনের হয়, একটা হলো সাধারণ গ্যালাক্সি আর একটা হচ্ছে রেডিও গ্যালাক্সি। সাধারণ গ্যালাক্সি 3 প্রকার হয়, সর্পিল বা পেঁচানো, উপবৃত্তাকার এবং বিষমাকার। আর রেডিও গ্যালাক্সি 2 ধরনের, সাধারণ রেডিও গ্যালাক্সি আর একটা নাম দিয়েছিলাম আমরা কোয়াজার বলেছিলাম। এবং এই গ্যালাক্সিগুলোর পরেই আমরা আলোচনা করেছি ডার্ক ম্যাটার নিয়ে। ডার্ক ম্যাটার বলেছি কি আমরা এই যে মহাবিশ্বে কিছু অদৃশ্য ভর বিদ্যমান, যাদের ভর গ্যালাক্সির মূল ভরের থেকে 6 থেকে 10 গুণ হবে, এই কাল্পনিক ভরগুলোকে আমরা বলছি ডার্ক ম্যাটার, যারা মূলত পর্যাপ্ত পরিমাণ মানে পরীক্ষণীয় যে পরিমাণ আমাদের মহাকর্ষ বল দরকার তা সরবরাহ করছে মহাবিশ্বে। এবং তার পরিমাণের কথা আমরা বলেছি 26.6%, যেখানে বেরিয়নিক ভর হচ্ছে 4.9%। এবার আমরা ডার্ক এনার্জির কথা বলেছি। বিজ্ঞানীরা বলছেন যে আমাদের গ্যালাক্সি সময়ের তুলনায়ও খুব বেশি দ্রুত কি হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। নিশ্চয়ই এখানে একটা বিপরীত মহাকর্ষীয় বল ক্রিয়া করছে এবং যেটা সরবরাহ করছে একটা শক্তি ক্ষেত্র। এই শক্তিটাকে আমরা বলছি ডার্ক এনার্জি। আমাদের মহাবিশ্বে প্রায় 68.5% ডার্ক এনার্জির ধারণা বিদ্যমান। এই ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার সম্পর্কে আমরা এখনো খুব বেশি বিস্তারিত জানতে পারিনি। বিজ্ঞানীদের মধ্যে এটা নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা চলছে। এরপর আমরা বলছি মহাকর্ষীয় তরঙ্গের ক্ষেত্রে যে দুটো যদি ব্ল্যাক হোল বা কৃষ্ণবিবর সংঘর্ষের মাধ্যমে একত্রিত হয়, তাহলে এখান থেকে যে রেডিয়েশনটা নির্গত হয় সেটাকে আমরা বলি মহাকর্ষীয় ক্ষেত্র বলি। অর্থাৎ একটা ভর ত্বরিত হওয়ার কারণে যে তরঙ্গ নিঃসরণ করে সেটাকে মোটামুটি মহাকর্ষীয় তরঙ্গ বলা হয়। এই মহাকর্ষীয় তরঙ্গের একটা বিশাল হিস্ট্রির কথা বলেছি আমরা। তোমার লাইগো সায়েন্টিফিক প্রজেক্টের মাধ্যমে যে বিজ্ঞানীরা তোমার অ্যাডভান্স লেজার ইন্টারফেরোমিটার অবজারভেটরি যে যন্ত্রগুলো স্থাপন করেছেন, সেগুলো দিয়ে কিভাবে এখানে কাজ করছেন আমাদের বিজ্ঞানীদের, বাংলাদেশের বিজ্ঞানীদের সমন্বয়ে, এটা নিয়ে আমরা কথা বলেছি। এরপরে আমরা দেখিয়েছি এখানে মহাকর্ষীয় তরঙ্গের পরে ব্ল্যাক হোল নিয়ে আমরা কথা বলেছি। আমাদের ব্ল্যাক হোল আমরা বলেছি জন মিচেল একটা ধারণা দেন যে কোনো একটা নক্ষত্রের যদি কেন্দ্রে পর্যাপ্ত ভর এবং ঘনত্ব বিদ্যমান থাকে, তাহলে তার পৃষ্ঠ থেকে কোনো আলোক শক্তিও নির্গত হতে পারে না। এ ধরনের বস্তুগুলোকে আমরা বলছি তোমার কৃষ্ণবিবর। এই কৃষ্ণবিবর এর কেন্দ্র থেকে যে দূরত্ব পর্যন্ত মোটামুটি তোমার কোনো আলোক রশ্মি নির্গত হতে পারে না, সুপার গ্র্যাভিটি কাজ করে, এই রেডিয়াসটাকে আমরা বলেছি শোয়ার্জকাইল রেডিয়াস। শোয়ার্জকাইল রেডিয়াস নিয়ে আমরা একটা সমীকরণ দেখিয়েছিলাম, আর এস সমান 2gm/c²। এই সমীকরণটা মুখস্থ করতে হবে। এবং সূর্যের ক্ষেত্রে আমরা এগুলো দিয়ে বেশ কিছু কথা বলেছি। এরপরে বলেছি এই যে আর এস বা শোয়ার্জকাইল রেডিয়াসের সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা কোনো একটা ব্ল্যাক হোলের চারপাশে একটা বড় বিবেচনা করি, তাহলে তার পৃষ্ঠকে পুরো অংশটাকে আমরা বলবো ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরিজন। এবং এই কৃষ্ণবিবরের ক্ষেত্রে বলেছি তোমরা আমাদের পার্শ্ববর্তী যে 87 তোমার গ্যালাক্সি, তার কেন্দ্রে মোটামুটি 10⁻11 কিলোমিটার ব্যাসার্ধের একটা কি ব্ল্যাক হোল আবিষ্কার করা হয়েছে, যার ভর সূর্যের ভরের প্রায় 6.5 × 10⁻19 গুণ। এ ধরনের একটা ব্ল্যাক হোলের ধারণার কথা বলা হয়। এবং এই ব্ল্যাক হোলের পরে আমরা দেখিয়েছি কিভাবে আমাদের স্টারগুলো ফর্ম হয়। স্টার ফর্মেশনের ক্ষেত্রে আমরা প্রথমে একটা গ্যাস বলয়ের ধারণা দিয়েছি। সেই গ্যাস বলয় সংকুচিত হলে পর্যাপ্ত তাপমাত্রা প্রডিউস হয়, সেই তাপমাত্রার কারণে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হয় এবং যার দরুন এটা আলো বিকিরণ এবং তাপ বিকিরণ করে এবং দীর্ঘদিন এভাবে বিরাজ করে। আমরা বলেছি আমাদের 90% স্টারের মোটামুটি মহাবিশ্বের এই স্টেজে অর্থাৎ বামন নক্ষত্র বিদ্যমান, এই অংশটাকে বলা হয় বামন নক্ষত্র। এর পরের অংশ আমরা বলেছি যখন জ্বালানি শেষ হয়ে যায় তখন কেন্দ্রের কোরটা সংকুচিত হবে, বাইরের আস্তরণটা কীভাবে প্রসারিত হবে এবং এরপরে কি স্টেজ হবে, এবং এটাকে আমরা বলছি দানব নক্ষত্র। এরপরে কি স্টেজ হবে সেটা ডিপেন্ড করে আমাদের নক্ষত্রের ভরের উপর। যদি 1.4 এর নিচে হয় তাহলে বাইরের আস্তরণ ছুটে যাওয়ার পর যে অংশ হয় সেটাকে আমরা বলি নোভা স্টার বা যেটাকে আমরা শ্বেত বামন নক্ষত্র বলি। এরপরে 1.4 থেকে বা 1.5 থেকে 3.2 এর মধ্যে যদি হয় তাহলে বাইরের আস্তরণ ছুটে যাওয়ার পর যে অংশ হবে সেটাতে এত বেশি চাপ হবে, প্রোটন এবং ইলেকট্রন নিউট্রন হবে, মানে নিউট্রন স্টার ফর্ম করবে, এটাকে আমরা বলি কোয়াজারও বলি। এরপরে যদি 3.6 এর উপরে হয়, অর্থাৎ নক্ষত্রের ভর যদি সূর্যের ভরে 3.6 এর উপরে হয়, সেটা ব্ল্যাক হোলে রূপান্তরিত হবে। এবং এই যে ব্ল্যাক হোলের যে ইভেন্ট হরিজনের ধারণা দিয়েছি, তার কিনারা থেকে যে শক্তি নির্গত হয় সেটাকে আমরা বলছি হকিং রেডিয়েশন।
আশা করি তোমরা এই এতটুকু ভালো করে আয়ত্ত করে নিবে। এখান থেকে কোন জায়গা থেকে প্রশ্ন হয়, যদি হয় আর কি, সচরাচর হয় না, তাহলে ঠিক এক্স্যাক্টলি বলা মুশকিল কোথা থেকে প্রশ্ন হবে। সেজন্য তোমরা পুরো অংশটা ভালো করে রিভিউ করে নেবে। আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে আমাদের এই জ্যোতির্বিজ্ঞান অংশটি শেষ করবো ইনশাআল্লাহ।